আহ, ওকে। সো আমরা এই 10 নাম্বারটা বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার উইমেন এই পর্যন্ত শিখেছিলাম। এর পরের অংশ থেকে আমরা আজকে শুরু করব। সো ঈদের বন্ধ অফিসিয়ালি আজকে থেকেই শেষ হচ্ছে আমাদের। ঈদের বন্ধ শেষ, আজকে থেকে আমরা পড়াশোনায় ব্যাক করেছি, কেমন? ওকে, অনেকে জয়েন করে ফেলেছে, যদিও অনেকে ঈদের একদিন ছুটি আরেকদিন চাচ্ছিল, বাট অনেকে আবার ক্লাসও চাচ্ছিল। সাইড সাইড যে ওকে আমরা ক্লাসই শুরু করি, কেমন? ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বাচ্চারা? তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পারছো? জি ভাইয়া কোথায় ক্লাস স্যার নিয়ে? শোনা যাচ্ছে। এর আগে রিয়ারেঞ্জের 3টা ক্লাস হয়েছে। রিয়ারেঞ্জ ক্লাস 1, রিয়ারেঞ্জের ক্লাস 2, রিয়ারেঞ্জের ক্লাস 3। তো 1 2 3 তিনটাই পোস্ট করা হয়েছে। যদি কোনো গ্রুপ, মানে যদি কেউ পার্টিকুলারলি না পেয়ে থাকো আমাদেরকে একটু ইনফর্ম করে আমরা আবার এটা পোস্ট করে দিব, কেমন? রিয়ারেঞ্জের ক্লাস এর আগে 3টা হয়েছে, ঠিক আছে? সো ওগুলা স্ব গ্রুপে পোস্ট করা হয়েছে। যদি কেউ না পেয়ে থাকো বইলো, আমাদের কাছে রেকর্ডেড আছে, আমরা আবার পোস্ট করে দিব, ওকে? নো ওয়ারিস, কোনো কিছু নিয়ে চিন্তিত হতে হবে না। আচ্ছা, এখন বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার উইমেন, এরপরে আমরা আগাই আলেকজান্ডার অ্যান্ড পোরাস। এই আজকের স্টোরি গুলা না সত্যিকার অর্থে অ্যামেজিং সব স্টোরিজ। আজকের স্টোরিজ গুলা সত্যিকার অর্থেই ভীষণ ভীষণ দুর্দান্ত, এবং তোমরা ভীষণ মজাও পাবা আজকের ক্লাস, ঠিক আছে? আলেকজান্ডার অ্যান্ড পোরাস, কিং সলোমন, অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য কিং, খান জাহান আলী। এরপরে হচ্ছে এই চারটাই আজকে আমরা পড়বো মেইনলি, বাট এটা খুবই খুবই ইন্টারেস্টিং স্টোরি, খুবই মজার। ওকে, সো তোমরা একটু খাতাপত্র যারা নোট নিতে চাও নোট ওপেন করতে পারো, আর আমরা এখন শুরু করি, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। ওকে, আমার কথা ক্লিয়ার শুনতে পারছো ভাইয়া? পুরা ক্লিয়ার শোনা যায়? এভরিথিং ওকে? জি ভাইয়া শোনা পুরা যাচ্ছে। ক্লিয়ার। ওকে, এখন লেটস গেট স্টার্টেড। এর আগে 3টা ক্লাস হয়েছে রিয়ারেঞ্জের, আজকে ফোর্থ এবং লাস্ট ক্লাস। তা আলেকজান্ডার অ্যান্ড পোরাস, তা আমার লাইফে আমি অনেক কিছুতে অনেক ভাগ্যবান। আমি মনে করি যে আমি অনেক ভাগ্যবান, আমি অনেক লাকি একটা পার্সন। তো আমার লাকের অন্যতম একটা বিষয় আমি মনে করি কি জানো, আমার ভার্সিটির লাইফে আমি একজন শিক্ষককে পাইছিলাম, যার নাম হচ্ছেন নুরুল আমিন ব্যাপারী। শিক্ষক, আমার ইউনিভার্সিটির প্রফেসর, উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, অনেক সিনিয়র পার্সন ঢাকা ইউনিভার্সিটির। তো নুরুল আমিন ব্যাপারী স্যার, উনি আমার ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। তো আমার এটা সৌভাগ্য যে আমি ওনার ক্লাস পেয়েছি। ওনাদেরকে দেশে কোনো ঘটনা ঘটলে ওনাদেরকে টেলিভিশন চ্যানেলগুলো মাইক নিয়ে যায়, মাইক্রোফোন নিয়ে যায়, স্যার একটা ইন্টারভিউ দেন, স্যার একটা ইন্টারভিউ দেন, ওনাদের পিছন পিছন দৌড়ায় সাংবাদিকরা একটা ইন্টারভিউর জন্য 2 মিনিটের। তো নুরুল আমিন ব্যাপারী স্যারের ক্লাস আমি পেয়েছিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটিতে যে আমার বেস্ট টিচার, আমি এখন পর্যন্ত যাকে আমার লাইফের বেস্ট টিচার, ভার্সিটি লাইফের মনে করি, তিনি হচ্ছেন নুরুল আমিন ব্যাপারী স্যার, ওই স্যার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যারের সাবজেক্টই ছিল সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, পোরাস, এইগুলা। এই যে যে আলেকজান্ডার এন্ড পোরাসের যে রিয়ারেন্সটা, তো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এই চ্যাপ্টারটাই ছিল স্যারের। এবং স্যার এত 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 ইন্টারেস্টিংলি, এত মজা করে, এত নলেজেবল ক্লাসটা নিছিল যে মানে আমার হৃদয়ে এখনো জিনিসটা লেগে আছে, একদম হুবহু সেম টু সেম। আরো মজার বিষয় হচ্ছে কি জানো, স্যার, হুম আরো মজার বিষয় হচ্ছে যে স্যার যখন এই টপিক বা স্যারের ক্লাস যখন থাকতো, ধরো তোমার কলেজে কত টিচার আছে তাই না, অনেক ক্লাসে অনেক টিচারের ক্লাস তোমাদের কাছে এক একজনের কাছে এক এক রকম লাগে, বাট স্যারের ক্লাস যখন থাকতো, নুরুল আমিন ব্যাপারী স্যারের ক্লাস,
আমরা সবাই এইভাবে তাকায় থাকতাম, এইভাবে যে স্যারের, আমরা চোখ টিপে দিতাম না কেউ, যে স্যারের একটা কথা বা একটা ক্লাস, একটা কিছু যদি মিস হয়ে যায়, একটা লাইন যদি মিস হয়ে যায়, আমরা এতটা ডেসপারেট থাকতাম স্যারের ক্লাসের জন্য। স্যারের যেদিন ক্লাস সর্বোচ্চ উপস্থিতি থাকতো, এবং আমরা এইভাবে তাকায় থাকতাম স্যারের ক্লাসে, কারণ একটা চোখ টিপি কেউ দিত না যে যদি একটা কথা বা লাইন মিস হয়ে যায়। ঠিক আছে। তো নুরুল আমিন স্যার আমাদেরকে পড়াইছিল এই আলেকজান্ডারকে নিয়ে। তো স্যার যা যা পড়াইছে আমি সেম জিনিসগুলো আজকে তোমাদেরকে বলবো। স্যার আমার আলেকজান্ডার নিয়ে যা যা বলছে আমি সেই সব আজকে তোমাদেরকে বলবো। তোমরা লিটারেলি সেই সেম জিনিসটাই পাবা, যেটা আমি ইউনিভার্সিটি লাইফ থেকে শিখেছি স্যারের থেকে। আমার কথা কি ক্লিয়ার শুনতে পারছো সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ওকে, ঠিক আছে। সো আলেকজান্ডার অ্যান্ড পোরাস, একটা সেকেন্ড। হ্যাঁ ব্রো, বলো বলো। 13, হ্যাঁ পরশু, হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে, ক্লাসে আমি আলাপ। সো আলেকজান্ডার এই পুরো পৃথিবীর একটা ইন্টারেস্টিং, এক্সাইটেড, ডিভাস্টেটিং, ডেস্ট্রয়ার, অ্যাচিভার, অনেকভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করা যায়। তো আলেকজান্ডারকে কি নামে ডাকা হয় পুরোপুরি ভাবে হিস্টোরিয়ানদের কাছে, ইতিহাসবিদদের কাছে জানো? তারা আলেকজান্ডারকে বলে আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডারকে কি শুধু আলেকজান্ডার বলে, নাকি আলেকজান্ডারকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে? কি বলে বলো তো? আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট কেন বলে, তাই না? এখন আমি শুরু থেকে স্যার যা পড়াইছে সেটা সেম তোমাদের পড়াই। ম্যাসেডোনিয়ার রাজা ছিল কিং ফিলিপস। ম্যাসেডোনিয়ার রাজা, ম্যাসেডোনিয়ার রাজা ছিলেন কিং ফিলিপস। ঠিক আছে। তো কিং ফিলিপসের বউ ছিল দুইটা। কয়টা? দুইটা। তো দুই বউয়ের দুইটাই পুত্র সন্তান হয়। প্রথম বউয়েরও হয় সন্তান, পরের বউয়েরও হয় সন্তান। কিন্তু প্রথম যে বউ, সে ছিল অনেক সিরিয়াস। সে অনেক সিরিয়াস ছিল। ঠিক আছে, মানে ধরো রাজার দুই বউ, কিন্তু সংসার নিয়ন্ত্রণ করে এক বউতে। রাজার দুই বউ কখনো সমান হয় না। মানুষ বলে যে সব বউয়ের প্রতি সমান হবা, কিন্তু কেউ হইতে পারে না। তোমার দুইটা গার্লফ্রেন্ড থাকলে, ফর এক্সাম্পল, একজনের দেখবা একজনের প্রতি টান বেশি কাজ করে, একজনের কম কাজ করে। সাপোজ জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ফান। সো আলেকজান্ডারের যখন প্রথম বউয়ের পুত্র সন্তান হয়, তো সে আস্তে আস্তে বড় হচ্ছে। তার বয়স 11-12 বছর পেরিয়ে 13-তে গিয়েছে। তো তখন গ্রিক পৃথিবীর সবচেয়ে সম্পদশালী, ধন মান সৌন্দর্য সৌহার্দ্য, ঠিক আছে, মান মর্যাদা ঐতিহ্য সম্পদ, সব দিক থেকে, ঠিক আছে, জ্ঞানে, সব দিক থেকে পৃথিবীর সমৃদ্ধ দেশ হচ্ছে গ্রিক। সেই সময়ে সবচেয়ে সমৃদ্ধ দেশকে গ্রিক। তো সেই গ্রিকের দার্শনিক হচ্ছে অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল, গ্রিকের দার্শনিক। তো অ্যারিস্টটল কি করতো? অ্যারিস্টটলের ইতিহাসটা একটু তোমাদেরকে জানতে হবে। সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো। গাইস, আজকে আমরা পুরো ক্লাসে চারটা চারটা জাস্ট চারটা রিয়ারেন্স পড়বো, কিন্তু এটা তোমার লাইফের একটা মোস্ট মেমোরেবল ক্লাস হইতে পারে। তোমরা এত ইতিহাস জানবা আজকে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়াপুরা? ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাইয়া শোনা যায়। শোনা যায়। তো সক্রেটিস এর স্টুডেন্ট ছিল প্লেটো। প্লেটোর স্টুডেন্ট ছিল কে? অ্যারিস্টটল। তাহলে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। তো এই সক্রেটিস প্লেটো অ্যারিস্টটলকে সংক্ষেপে মনে রাখতে তোমরা এসপা বলবা, ঠিক আছে? এসপিএ কি বলবা? এসপিএ, অ্যারিস্টটল। তো এস এ সক্রেটিস, পি তে প্লেটো, আর এ তে অ্যারিস্টটল, এসপিএ, এসপা। তো সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল। তো সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা। এই পৃথিবীতে, এই পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আসছে, যত জ্ঞান আসছে, মানে এই মানে মুসলিমদের একটু সাইডে, মানে যদি বলতে চাই কেউ, ধরো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলিম স্কলারসদের বাদে চিন্তা করলে আর কি, ওই অর্থে বলে, মানে ইহুদি ক্যাথলিক খ্রিস্টান এদের কাছে দে সে, তারা বলে যে সক্রেটিসকে বলা হয় পৃথিবীতে জ্ঞানের পিতা।
এখন সেই জ্ঞানের পিতা সক্রেটিসের স্টুডেন্ট ছিল কে? প্লেটো। প্লেটোর মানে স্টুডেন্ট ছিল কে? অ্যারিস্টটল। তো আলেকজান্ডারের বয়স যখন 13 বছর, তখন আলেকজান্ডারের বাবা শিক্ষক খুঁজতেছে আলেকজান্ডারের জন্য, যে আলেকজান্ডারকে পড়াবে, টিচার প্রয়োজন। তো রাজার ছেলে আলেকজান্ডারের বাবাকে কিং ফিলিপস, কিং ফিলিপসের পুত্র আলেকজান্ডার। তো রাজার ছেলে, তাকে শিক্ষা দিতে হবে, জ্ঞান দান করতে হবে। তো রাজ্যে ঢোল দেয় যে রাজার ছেলে মানে আলেকজান্ডারকে পড়ানোর জন্য শিক্ষক প্রয়োজন। তো অনেকে অনেক রকম আবেদন করে, অনেক শিক্ষক যারা আগ্রহী সবাই আবেদন করে। তো অ্যারিস্টটল যখন গ্রিকে ছিল, দেখো এই আলেকজান্ডারের বাবা কিন্তু গ্রিকের রাজা না, ম্যাসেডোনিয়ার রাজা। কিং ফিলিপস কিন্তু ম্যাসেডোনিয়ার রাজা, আর অ্যারিস্টটল তখন বসবাস করে গ্রিকে। এখন অ্যারিস্টটল অনেক জ্ঞানী মানুষ ছিল। তোমরা তো জানো যে সে সক্রেটিসের স্টুডেন্ট প্লেটো, প্লেটোর ডিরেক্ট স্টুডেন্ট অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তো ওরা অনেক জ্ঞানী মানুষ ছিল। তো রাজ্যের রাজাদের যে অন্যায়, রাজাদের যে জুলুম, রাজাদের যে শোষণ, এইটা ওই অ্যারিস্টটল ইয়াংদেরকে ডাকতো, ডেকে ডেকে তাদেরকে বলতো, দেখো তোমাদের রাজা তোমাদের সাথে এটা অন্যায় করতেছে, এটা তোমাদের অধিকার, রাজা সেই অধিকার হনন করতেছে। তোমার এই অধিকারটা আছে, রাষ্ট্র তোমাকে এই নিরাপত্তা দিবে, এটা দেবে, ওইটা দেবে, কিন্তু রাজা তোমাদেরকে দিচ্ছে না। রাজা তোমাদের কথার কথা, ধরো বাক স্বাধীনতা হরণ করতেছে, মানবাধিকার হনন করতেছে। তো রাজা এটা একটা অন্যায় করছে। তো তোমরা তরুণীরা যারা আছো, তোমরা এক হও, তোমরা একত্রিত হও, রাজার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। এই কথা কে বলতো? যে এলাকায় যাইতো অ্যারিস্টটল, ওই এলাকার তরুণদেরকে ডাকতো। এবং তার কিন্তু অনেক শিষ্য ছিল, অ্যারিস্টটলের অনেক শিষ্য ছিল। তো তার শিষ্যরা আসতো এবং আরো তরুণরা আসতো, তাদেরকে বলতো যে তোমরা এই রাজার বিরুদ্ধে আন্দোলন করো, তোমরা এই রাজার বিরুদ্ধে আওয়াজ তোলো, ভয়েস রেইজ করো, তোমরা কণ্ঠ তোলো, রাজা তোমাদের বিরুদ্ধে অন্যায় করছে। আচ্ছা, এখন ধরো তুমি একটা দেশের রাজা। এখন একজন জ্ঞানী ব্যক্তি বা একজন দার্শনিক যদি তোমার এগেনস্টে, তোমার বিরুদ্ধে এইভাবে তরুণদেরকে লেলিয়ে দেয়, তরুণদেরকে তোমার বিরুদ্ধে দাঁড় করায়, তুমি কি তারে ওই দেশে রাখবা না তারে বের করে দিবা? তোমার রাজত্ব টিকাইতে হলে বলো, কি করবা তুমি? প্রয়োজনে বের করে দিব। হয় মেরে ফেলবা, হয় মেরে ফেলবা, না হয় বের করে দিবা। তো অ্যারিস্টটল কি জ্ঞানী মানুষ, এরা এরা তরুণদেরকে ডাকে আর বলে, তোমরা সচেতন হও তরুণেরা, তোমরা রাজার বিরুদ্ধে এক হও, তোমরা রাজার বিরুদ্ধে আওয়াজ তোলো, তোমরা কিং এর বিরুদ্ধে কথা বলো, তোমাদের সাহস আছে, এটা তোমাদের অধিকার, এই কথা বুঝাইতো তরুণদের। তা এইগুলা রাজার গোয়েন্দারা রাজারে জানাইতো। এখন ফেমাস পার্সন অ্যারিস্টটল, অনেক বিখ্যাত প্রসিদ্ধ, তখন তারে মারা তো যায় না, মারলে তো মুখ বন্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু রাজার অনেক সমালোচনা হবে, মারাও যায় না, খারাপ দেখায়। তখন ওই গ্রিকের রাজা কি করে, ওকে গ্রিক থেকে বের করে দেয়। গ্রিক কিন্তু তোমরা যেটাকে গ্রিস বলো বা গ্রিস নামে জানো, এটাই গ্রিক। তো সেই সময় গ্রিকের রাজা অ্যারিস্টটলকে গ্রিক থেকে বের করে দেয়, বলে যা ভাগ, আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে কথা বলবি, দেশ ছাড়া করলাম তোরে। তো গ্রিস থেকে অ্যারিস্টটলকে বের করে দেয়। ঠিক তার কিছুদিন পরেই কিং ফিলিপসের পুত্র আলেকজান্ডারে পড়ানোর জন্য ম্যাসেডোনিয়া দেশে, মানে দেশের নাম ম্যাসেডোনিয়া, আলেকজান্ডার যেখানে বেড়ে উঠছে, জন্ম, তার বাবা যে দেশের রাজা, ম্যাসেডোনিয়ার রাজা, তার ছেলের শিক্ষক নিয়োগ লাগবে। শিক্ষক নিয়োগের জন্য, হ্যাঁ, পুরা রাজ্যে ইনফর্ম করে, ঢোল বাজায় বাজায় বলে যে ছেলের শিক্ষক দরকার, যারা আগ্রহী তারা আবেদন করো। তো অনেক মানুষ আবেদন করে। তা অ্যারিস্টটলও তখন কিং ফিলিপসের পুত্র আলেকজান্ডারকে পড়ানোর জন্য, বিদ্যা দান করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তার শিক্ষক হওয়ার আগ্রহ পোষণ করে একটা কাগজে একটা আবেদন লেখে যে আমি অ্যারিস্টটল, আমি গ্রিক থেকে এসেছি, আমি আপনার ছেলের বেলা আলেকজান্ডারকে, হ্যাঁ, বিদ্যা দান করতে চাই, সেই সময়ের ভাষায় আর কি। একটা চিঠি লেখে অ্যারিস্টটল। এখন আলেকজান্ডার যখন কে কে টোটাল চিঠি দিয়ে সেটা নিয়ে বসছে, বসার পরে একটা একটা চিঠি দেখতেছে কারা কারা আগ্রহী, এরপরে একটা চিঠি তার চোখে আসে, যেখানে লেখা অ্যারিস্টটল ফ্রম গ্রিক, গ্রিক থেকে অ্যারিস্টটল। এন্ড কিং ফিলিপস তো চিঠি দিয়ে সারপ্রাইজড, কি অ্যারিস্টটল আবেদন করছে আমার ছেলেকে পড়ানোর জন্য, ঠিক আছে।
তখন সব অ্যাপ্লিকেশন বাদ একটা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে অ্যারিস্টটলের এবং তাকে ডেকে পাঠায় যে এই যে কি ওই অ্যারিস্টটল কিনা, মানে দার্শনিক বিখ্যাত জ্ঞানী অ্যারিস্টটল কিনা। তখন রাজার লোকেরা জানায় যে হ্যাঁ এই যে ওই অ্যারিস্টটল। তখন তাকে ডেকে আনে, অ্যারিস্টটলকে ডেকে আনে কোন উদ্দেশ্যে ডেকে আনে বলো? আলেকজান্ডারকে পড়ানোর জন্য। আলেকজান্ডার বায়োলজির জনক অ্যারিস্টটল। হ্যাঁ, অ্যারিস্টটল দুইটা জিনিসের জনক, একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের, আরেকটা হচ্ছে সম্ভবত তোমাদের বায়োলজি, যারা সায়েন্সের তারা জানো, বাট রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলকে বলা হয়। দুইটা সাবজেক্টে পৃথিবীর একমাত্র ব্যক্তি সম্ভবত যে দুইটা সাবজেক্টেরই জনক। তো এইবার অ্যারিস্টটল আসছে প্রথম দিন, খুবই ইন্টারেস্টিং আজকের রিয়ারেঞ্জের ক্লাস। প্রথম দিন আসছে আলেকজান্ডারকে পড়াইতে, একদম ফার্স্ট ডে, প্রথম দিন। আলেকজান্ডার প্রথম দিন তার টিচার যখন তাকে পড়াইতে আসছে, অ্যারিস্টটল যখন তাকে পড়াইতে আসছে, তো আলেকজান্ডারকে অ্যারিস্টটল জিজ্ঞাসা করতেছে, খেয়াল করো, আলেকজান্ডারকে জিজ্ঞেস করতেছে অ্যারিস্টটল, আলেকজান্ডার তুমি বড় হয়ে কি হতে চাও? আলেকজান্ডার তুমি বড় হয়ে কি হতে চাও? তোমাকে যদি এই প্রশ্ন করি যে ধরো তোমরা ক্লাসে আজকে অনেকে আছো, নাসরিন, সজীব, শাহরিয়ার, মেঘনা, তাসনিম, মাইশা আফরিন, আয়শা আফরিন, ফারহানা ইসলাম, দারিম, রিয়াম, অনেকে আছো। যদি জিজ্ঞাসা করি যে তুমি বড় হয়ে কি হতে চাও, তোমরা কেউ বলবা ডক্টর, কেউ বলবা ইঞ্জিনিয়ার, কেউ বলবা বিসিএস ক্যাডার, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, বিজনেসম্যান, এক একজন এক একটা বলবা। তো আলেকজান্ডারকে জিজ্ঞাসা করছে, আলেকজান্ডার তুমি বড় হয়ে কি হতে চাও? আলেকজান্ডার তুমি বড় হয়ে কি হতে চাও? তো অ্যারিস্টটলের এই প্রশ্নের উত্তরে 13 বছর বয়সী আলেকজান্ডার বলতেছে আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই। কি বলছে? আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই। চিন্তা করতে পারো, আলেকজান্ডারের কথা ভাবো, আলেকজান্ডার দ্য গ্রেট, সে আজকে আমরা তারে জানি আলেকজান্ডার দ্য গ্রেট, আর তারে পড়াইছে তার শিক্ষক অ্যারিস্টটল। অ্যারিস্টটল যেদিন জিগায় প্রথম দিন আলেকজান্ডারকে, আলেকজান্ডার তুমি বড় হয়ে কি হতে চাও? আলেকজান্ডার কি বলছিল জানো? যে আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই। ছোট্ট শিশু তখন, এন্ড বাস্তবে সে সেটাই করছে এই পৃথিবীতে। 13 বছরের একটা শিশু বলছিল আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই, এন্ড হি ডিড ইট। ঠিক আছে? তো তুমি আমি হলে কি বলতাম? এসপিডিসি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, বিজনেসম্যান, এগুলা, যে আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই। তখন অ্যারিস্টটল তার একটা উত্তর দেয়। অ্যারিস্টটল তখন একটা উত্তর দেয় আলেকজান্ডারকে এই কথা শোনার পর। এখন দেখো কি উত্তর দেয় অ্যারিস্টটল। যখন আলেকজান্ডার বলে আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই, তখন অ্যারিস্টটল তাকে বলে যে আলেকজান্ডার তুমি বড় হয়ে পৃথিবী জয় করতে পারবা যদি তুমি একটা দেশ জয় করতে পারো। তুমি আলেকজান্ডার বড় হয়ে পৃথিবী জয় করতে পারবা যদি তুমি একটা দেশ জয় করতে পারো। আলেকজান্ডার বলে কোন দেশ স্যার, কোন দেশ? তো সেই সময় জ্ঞানে, বীর্যে, সবকিছুতে, সৌন্দর্যে, সমৃদ্ধিতে, মানে জ্ঞানে, মানে, সৌন্দর্যে, সৌহার্দ্যে, সবকিছুতে, শৌর্য, বীর্যে, সবকিছুতে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ ছিল গ্রিক। তো অ্যারিস্টটল বলে যে আলেকজান্ডার তুমি যদি গ্রিক জয় করতে পারো তাহলে তুমি পুরো পৃথিবী জয় করতে পারবা, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সমৃদ্ধ, সবচেয়ে স্ট্রংগেস্ট আর্মি পার্সিয়ান এম্পায়ারের পরে সেই সময় সবচেয়ে স্ট্রংগেস্ট আর্মি গ্রিকের। তো তুমি যদি গ্রিক জয় করতে পারো পুরো তো পৃথিবী তুমি জয় করতে পারবা। এখন এইটার পিছনে ইতিহাসবিদরা বলে আরেকটা কারণ আছে। কারণ ওই অ্যারিস্টটলকে লাথি দিয়ে বের করে দিয়েছিল কে? ওই গ্রিকেরই রাজা। ঠিক আছে? রাজা। এখন আমারে যে দেশ থেকে বের করে দিছে, আমার ছাত্র, আমার ডিরেক্ট স্টুডেন্ট যদি সেই দেশ জয় করে, তাহলে আলটিমেটলি ওই দেশটা আমি জয় করি, তাই না? আমি যাকে বিদ্যা শিখাইছি, হ্যাঁ। এখন দেখো অ্যারিস্টটলকে গ্রিক থেকে বের করে দিছিল, তো আমার ছাত্র এখন, অ্যারিস্টটলের ছাত্র এখন আলেকজান্ডার।
তা আমি যদি আলেকজান্ডারকে দিয়ে ওই গ্রিক জয় করাইতে পারি, তাহলে ওই গ্রিক আলটিমেটলি কার? আমার। কে জয় করলো? এটা আমি জয় করলাম। অ্যারিস্টটল এই পিস ছিল, এই জিনিস ছিল অ্যারিস্টটল। তখন সে আলেকজান্ডারকে এমন ভাবে বিদ্যা শিখায়, এমন ভাবে রণকৌশল শেখায়, আলেকজান্ডারের রণকৌশলের সামনে এই পৃথিবীর কেউ দাঁড়াইতে পারে নাই। পারস্য সাম্রাজ্যের নাম শুনছো? পার্সিয়ান এম্পায়ার। সেই পার্সিয়ান এম্পায়ারের ফল করায় দেয় যে ব্যক্তি, যে পার্সন, তার নাম আলেকজান্ডার। পৃথিবীতে 3000 বছর, 3000 বছর ধরে, ঠিক আছে, এই পুরো জিনিসটা বিল্ট আপ হয়ে আসছে। পৃথিবী বিখ্যাত পার্সিয়ান সাম্রাজ্য, পার্সিয়ান এম্পায়ার, এই যে বর্তমান ইরান সহ মিডল ইস্ট, সেটা ওয়ান পার্সন সেটা কলাপস করায় দেয়, তাদেরকে পরাজিত করে। দ্যাট পার্সন ইজ আলেকজান্ডার। কারণ অ্যারিস্টটল ওরে এমন ভাবে রণকৌশল শেখায়, বিদ্যা শেখায়, ওর যুদ্ধের কাছে, ওর রণকৌশলের কাছে কেউ টিকতে পারে নাই কোনোদিন। তো এইভাবে আলেকজান্ডার তাকে বিদ্যা শেখায়, এবং আলেকজান্ডার বড় হয়ে সবার আগেই ফার্স্ট যে দেশটা জয় করে তার নাম গ্রিক। তার নাম গ্রিক। এখন এখানে একটা কাহিনী আছে যে আলেকজান্ডার ক্ষমতা কিভাবে পাইলো। ওই যে আলেকজান্ডারের বাবার ছিল 2 বিয়ে। তো 2 বিয়ে, 2 পক্ষেই 2টা সন্তান হয়। তো 2টা সন্তানের প্রথম যে বিয়ে, তার প্রথম বউয়ের সন্তান হচ্ছে আলেকজান্ডার। তো ওই যে প্রথম বউ, সে ছিল একটু কর্তৃত্ববাদী। আমার কথাই চলতে হবে, আমি যেটা বলবো এটাই হবে, আমি যা চাই তাই হবে। একটু কর্তৃত্ববাদী মহিলা, ঠিক আছে। আলেকজান্ডারের মা, মানে কিং ফিলিপসের প্রথম বউ। তো অয় কি করে, যখন আলেকজান্ডার আর তার সৎ ভাই দুইজনই বড় হয়, প্রায় সমবয়সী, কার হাতে ক্ষমতা দিবে, কার হাতে ক্ষমতা দিবে, এটা নিয়ে যখন নাড়াচাড়া চলতেছে, কানাঘুষা চলতেছে, তখন আলেকজান্ডারের মা, মানে কিং ফিলিপসের বউ, প্রথম বউ, 2 বউয়ের মধ্যে প্রথম বউ, নিজে একজন মার্সিনারি, মানে গুপ্তচর সৈন্য ভাড়া করে আলেকজান্ডারের বাবাকে হত্যা করে, নিজের স্বামীরে। আলেকজান্ডারের বাপ মানে ওই মহিলার নিজের স্বামী, নিজের হাজবেন্ড রে খুন করে আলেকজান্ডারের হাতে ক্ষমতা তুলে দেয় আলেকজান্ডারের মা। কারণ যদি আলেকজান্ডারের মা আলেকজান্ডারের বাবাকে খুন করে আলেকজান্ডারের হাতে ক্ষমতা তুলে না দেয়, তাহলে ক্ষমতা চলে যাবে আলেকজান্ডারের সৎ ভাইয়ের কাছে। মানে কিং ফিলিপসের যে দ্বিতীয় বউ, সেই দ্বিতীয় বউয়ের পুত্রের হাতে ক্ষমতা চলে যাবে, আলেকজান্ডারের সৎ ভাইয়ের কাছে ক্ষমতা চলে যাবে। তখন তার সৎ মা ক্ষমতাবান হবে, কিন্তু আলেকজান্ডারের মা সেটা চায় নাই, ঠিক আছে। তো আলেকজান্ডারের মা তার হাজবেন্ডে খুন করে আলেকজান্ডারের হাতে ক্ষমতা তুলে দেয়। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা বোর হইতেছো না তো? আসলে আমি কি বোরিং? না ভাইয়া। না কে লাগছে ভাই? ওকে, আমি জানি না তোমাদের বোরিং লাগতেছে কিনা, আই এম সরি। তো এরপরে এইভাবে আলেকজান্ডার ক্ষমতাটা পায়। মূলত আলেকজান্ডারের মা নিজে খুন করায় আলেকজান্ডারের বাবাকে, লোক ঠিক করে খুন করায়, আলেকজান্ডারের বাবা মারা যায়, আলেকজান্ডারের হাতে ক্ষমতা তুলে দেয়। কিন্তু আলেকজান্ডারের শিক্ষক ছিল কে? অ্যারিস্টটল। এটা বলা যাবে না। এইবার আলেকজান্ডার ক্ষমতায় যে সবার আগে গ্রিক দখল করে। এখন আলেকজান্ডারের স্বপ্ন ছিল কি ছোটবেলা থেকে? কি বলছিল অ্যারিস্টটলে? আমি বড় হয়ে পৃথিবী জয় করতে চাই। কি জয় করতে চাই? পৃথিবী জয় করতে চাই। তো এইটা ছিল আলেকজান্ডারের নেশা। ওর কাছে শেষ বলে কিছু ছিল না। ও গ্রিক জয় করে, ও ম্যাসিডোনিয়ার আশপাশ দিয়ে যত দেশ ছিল সব জয় করে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এবং ওর চেয়ে বড় বড় আর্মির সাথেও লড়তো, ওর চেয়ে ছোট আর্মির সাথেও লড়তো না। মানে ধরো পাকিস্তান আর ইন্ডিয়া, পাকিস্তান ইন্ডিয়ার চেয়ে অনেক ছোট একটা দেশ, ইন্ডিয়া বিশাল দেশ। তো পাকিস্তান বাংলাদেশের সাথে লড়তে আসতো না। মানে আলেকজান্ডার, ঠিক আছে, ওর ছোট কারোর সাথে কোনোদিন লড়ে নাই। বাংলাদেশটা পাকিস্তানের চেয়ে আয়তনে ছোট আর কি। তো ও কখনো ছোট কারোর সাথে লড়তো না, ও সবসময় বড়কে মিডিল ইস্টকে, মিশর, মানে ইজিপ্ট যেটা, মিশর, ইরাক, লেবানন, এই জিনিস, লিবিয়া, এই মিডিল ইস্টের একটার পর একটা দেশও ওরা আয়ত্তে নিতে থাকে। আর ওর একজন সেনাপতি ছিল আলেকজান্ডার, একজন সেনাপতি, লেজেন্ডারি ম্যান, ঠিক আছে। তো এখন এই আলেকজান্ডার
একটার পর একটা রাজ্য জয় করতেছে। এখন আলেকজান্ডারের সম্পর্কে স্যার দুইটা কথা বলছিল ক্লাসে, আমার ইউনিভার্সিটি টিচার যিনি, যে দুইটা কথা মধ্যে প্রথমটা হচ্ছে আলেকজান্ডার যখন ছোট তখন ইজিপ্টের মিশরের রাজা কিং ফিলিপসকে, মানে ম্যাসেডোনিয়ার রাজা কিং ফিলিপসকে, মানে আলেকজান্ডারের বাবাকে 300 ঘোড়া উপহার পাঠাইছিল। 300 ঘোড়া। মিশরের রাজা সেই সময়ে 300 ঘোড়া উপহার পাঠাইছিল কিং ফিলিপসকে, মানে আলেকজান্ডারের বাবাকে। তো 300 ঘোড়া আসছে উপহার হিসেবে। তো 299টা ঘোড়াই শান্ত শিষ্ট, একেবারে শান্ত শিষ্ট। একটা ঘোড়া খুব লাফালাফি করতেছে। একটা ঘোড়াকে কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, দড়ি টেনে থামায়া জায়গা চেঞ্জ করে কোনোভাবে একটা ঘোড়াকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। তখন আলেকজান্ডার এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে এই ঘোড়াটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো আলেকজান্ডার ওই ঘোড়াটার কাছে যায়, যে ঘোড়াটার গলায় হাত দেয়। গলায় হাত দিয়ে ঘোড়াটাকে একটু, মানে দুইবার ওর হাতটা একটু ঘোড়াটার গায়ে দুইটা ডলা দেয়। দুইবার জাস্ট মানে একটু আদর করে ঘোড়াটারে, দুইবার আলেকজান্ডার টাচ করে। ওই ঘোড়াটা ওই সময় সাথে সাথে শান্ত হয়ে যায়। আর কোনোদিন ওই ঘোড়া এরকম লাফালাফি করে নাই। আর ওই ঘোড়াটা ছিল ওই 300 ঘোড়ার মধ্যে সবচেয়ে তেজি, সবচেয়ে লম্বা, সবচেয়ে উঁচু, সবচেয়ে স্ট্রংগেস্ট ব্রেভেস্ট ঘোড়া ওইটা। ঘোড়াটার নাম ছিল বুসাফেলাস। ঘোড়াটার নাম ছিল কি? ঘোড়াটার নাম ছিল বুসাফেলাস। তো এখনো মিশরে বুসাফেলাস নামে একটা শহর আছে, এখনো স্টিল টুডে। এখনো আলেকজান্ডারের সেই ঘোড়ার নামে বুসাফেলাস, সেই বুসাফেলাস নামে মিশরে একটা শহর আছে। আর আলেকজান্দ্রিয়া নামেও শহর আছে মিশরে এখনো টিল টুডে। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে অ্যাডিশনালি বলে যাই গল্পের প্রেক্ষিতে, যে তোমাদেরকে বললাম না যে সেই সময় গ্রিক ছিল ধনে, মানে, শৌর্যে, বীর্যে, সবকিছুতে সবচেয়ে স্ট্রংগেস্ট, রিচ, সমৃদ্ধ কান্ট্রি ছিল কে? গ্রিক। গ্রিকের মানুষ সবচেয়ে জ্ঞানী ছিল। গ্রিক জয় করা মানে পৃথিবী জয় করা সেই সময়। এখন যেরকম আমেরিকা জয় করা মানে পৃথিবী জয় করা, সেই সময় গ্রিক জয় করা মানে পৃথিবী জয় করা। তবে পারস্য সাম্রাজ্য সেই সময় বিশাল ছিল, পারস্য সাম্রাজ্য, পার্সিয়ান এম্পায়ার। তো গ্রিকের মানুষ কতটা জ্ঞানী ছিল একটা উদাহরণ বলছিল স্যার। একদিন আলেকজান্ডার ওই বুসাফেলাস ঘোড়া নিয়ে গ্রিকে ঘুরতে গেছে। তো ও যে জায়গাটায় যাবে সেই জায়গাটা ও চিনতে পারতেছে না। তো একটা লোক, বৃদ্ধ লোক, রাস্তার পাশে বসে আছে। একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছে। তো আলেকজান্ডার তার কাছে গেছে, কাছে গিয়ে বলতেছে যে আমাকে এই ঠিকানাটা একটু দিতে পারবেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন এটা কোথায়? ওই লোক চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আলেকজান্ডার আবার বলতেছে যে এই ঠিকানাটা কোথায়, আমাকে কি একটু আপনি বলতে পারবেন? ওই লোকটা তখনও চুপ করে আছে, শুধু একবার আলেকজান্ডারের মুখের দিকে তাকাইছে। দ্বিতীয়বার, তৃতীয়বার আলেকজান্ডার জিজ্ঞেস করছে আপনি কি আমাকে এই ঠিকানাটা একটু বলতে পারবেন? তো তখন ওই লোকটা মাথা উঁচু করে বলতেছে যে, আলেকজান্ডারকে মাথা উঁচু করে ওই লোকটা বলতেছে, মুরব্বী, যে তুমি আমাকে যা দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না। মানে আলেকজান্ডার তো থতমত খেয়ে গেছে, কি আমি কি জিগাইলাম আর আমারে কি বলতেছে। আলেকজান্ডার বলছে যে আপনি কি আমাকে এই ঠিকানাটা একটু দিতে পারবেন? তো ওই মুরব্বি বলতেছে যে তুমি আমাকে যা দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না। তখন আলেকজান্ডার চুপ করে দাঁড়ায় আছে আর বোঝার চেষ্টা করতেছে যে কি হয়েছে বিষয়টা। তখন আলেকজান্ডার খেয়াল করলো যে ওই পাশে সূর্যের আলো আসতেছে। তো সূর্যের আলোতে ওই মুরব্বি ওইখানে বসে রোদ পোহাচ্ছে। সূর্যের আলোতে ওই মুরব্বি ওখানে রোদ পোহাচ্ছিল। তা আলেকজান্ডার যখন এসে ঠিকানা জিজ্ঞাসা করতেছে, ওই রোদ আলেকজান্ডারের গায়ে পড়ে ওই মুরব্বির ছায়া হয়ে গেছে। মানে ওই রোদ আর মুরব্বির গায়ে লাগতেছে না, আলেকজান্ডার মাঝখানে এসে দাঁড়াইছে। তো ছায়া পড়ে গেছে মুরব্বির গায়ে, রোদ পাচ্ছে না সে। তো ওই মুরব্বি ডিরেক্ট এটা বলে না যে এই মিয়া সরে দাঁড়াও, আমার গায়ে রোদ লাগতেছে না। কি বলছে? তুমি আমাকে যা দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না।
এখন আলেকজান্ডার হোক আর কিং ফিলিপস হোক, পৃথিবীতে কেউ কি এক ফোঁটা, একটা বিন্দু, একটা রশ্মি সূর্যের আলো সৃষ্টি করতে পারে এই পৃথিবীতে? কেউ বলে, এই পৃথিবীর কেউ সূর্যের একটা রশ্মি সৃষ্টি করতে পারবে? না ভাইয়া, না কখনোই না। ইগল ভাইয়া তো ওরা একটা সাধারণ জিনিসও গ্রিকের মানুষ কিভাবে বলে চিন্তা করো, যে তুমি আমাকে যা দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না। তো তখন আলেকজান্ডারও বুঝে যে গ্রিকের মানুষ আসলেই কতটা জ্ঞানী। কথা চিন্তা করে দেখো, তুমি আমাকে যা দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ আলেকজান্ডার, গ্রিক অ্যান্ড অ্যারিস্টটল। এখন সামনের দিকে যদি আমরা আগাই, তো আলেকজান্ডার পৃথিবী জয় করতে 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 মিশর, গ্রিক, আশপাশের সকল দেশ, তারপরে পার্সিয়ান এম্পায়ার, পারস্য সাম্রাজ্য জয় করার পরে সে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাবে আসে। জয় করতে করতে কোনো জায়গায় সে হারে নাই। আলেকজান্ডার ওয়াজ নেভার ডিফিটেড, সে কখনো হারে নাই, অলওয়েজ উইন, অলওয়েজ। তো আলেকজান্ডার পৃথিবীর অর্ধেক জয় করে ফেলছে। পার্সিয়ান এম্পায়ার জয় করা মানে সেই সময় পৃথিবী জয় করে ফেলা, পৃথিবীর অর্ধেক তার। তো তখন জয় করতে করতে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাবে আসছে। কোথায়? পাঞ্জাব। এইবার হচ্ছে তোমাদের এই যে যে স্টোরিটুকু, পার্টিকুলারলি এই যে যে রিয়ারেঞ্জের জন্য যেটা লাগে সেই স্টোরিটুকুতে আমরা প্রবেশ করতেছি। জাস্ট এই যে এইটুকু আমরা এখন প্রবেশ করব, মেইন যেটুকু। দেখো, সো হুম, তো এখন আমরা যে অংশে যাব এটা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জে যেটুকু আসে সেইটুকু, সেই পার্টিকুলার ওই অংশটুকু। তো আলেকজান্ডার পৃথিবী জয় করতে করতে ভারতীয় উপমহাদেশে এই পাঞ্জাবে আসছে। এখন সেই সময়ে আলেকজান্ডারের বিষয়টা হচ্ছে এমন যে কেউ যদি শুনে যে আলেকজান্ডার আসতেছে তার রাজ্য অ্যাটাক করে, যুদ্ধ করে জয় করে নিতে, খালি যদি কোনো রাজা শুনতো যে আলেকজান্ডার আসতেছে তার অঞ্চল অ্যাটাক দিতে, ওই রাজা ওইখান থেকে দৌড়ায় পালাতো, বউ বাচ্চা নিয়ে পালায় যাইতো যে ভাই আলেকজান্ডার আসতেছে, এই যে থাকলো রাজ্য, আমি যুদ্ধ করবো না, আমি আমার প্রাণ ভিক্ষা নিয়ে পালাই, আমি আমার প্রাণ নিয়ে পালাই। কারণ আলেকজান্ডারের সাথে যুদ্ধে জয় করা, যুদ্ধ জেতা, এটা মানে মামা বাড়ির আবদার না। আলেকজান্ডারের সাথে যুদ্ধে জেতা আর হাতের তালু দিয়া ঘাস জ্বালানো সমান কথা, অসম্ভব, কোনোদিন সম্ভব না। তো যদি কোনো রাজা শুনতো যে পারস্য সাম্রাজ্যের চেয়ে তো বড় কোনো সাম্রাজ্য ছিল না পৃথিবীতে, তো সেই পার্সিয়ান এম্পায়ার হচ্ছে আলেকজান্ডার যুদ্ধ করে জিতে নিছে, তো তার সামনে তো এগুলা কোনো বিষয়ই না। তো এই পাঞ্জাব ফাঞ্জাব, এই সেই পাঞ্জাব সিন্ধু, এগুলো তো কোনো বিষয় না। তো তখন কোন রাজা যদি শুনতো সে প্রাণ নিয়ে পালাইতো। তো পাঞ্জাবে যখন আসে আলেকজান্ডার, তখন চারিদিক থেকে খবর আসতেছে যে আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করবে, আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করবে। আর পাঞ্জাবের রাজা হচ্ছে সেই সময়ে পোরাস। পাঞ্জাবের রাজা কে? পাঞ্জাবের রাজা পোরাস। তো পোরাসকে তার গুপ্তচররা এসে সংবাদ দিচ্ছে যে যে রাজা, রাজা মশাই, আমাদের রাজ্য আক্রমণ করতে আলেকজান্ডার আসতেছে তার সেনাবাহিনী নিয়ে। কে আসতেছে? আলেকজান্ডার আসতেছে তার সেনাবাহিনী নিয়ে। এখন আপনার সিদ্ধান্ত কি? পোরাস হুংকার দিয়ে বলে যে আলেকজান্ডার আসতেছে তো কি হইছে, আমি যুদ্ধ করব, আমি কি করব, আমি যুদ্ধ করব। ঠিক আছে? এখন এইটা কিন্তু চারটিখানি কথা না, এইটা কিন্তু কে, এটা চারটিখানি কথা না যে আলেকজান্ডারের সাথে সে যুদ্ধ করবে। ব্যাস, ঠিক আছে, সেনাবাহিনী প্রস্তুত করো, আমি যুদ্ধ করব, পোরাস বলে। পোরাসের সাহসটা চিন্তা করো, যে সে আলেকজান্ডারের সাথে যুদ্ধ করে, পাঞ্জাবের রাজা।
একটা কথা আছে না যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কতটুক জল, তাই না? তা হাতি ঘোড়া গেল তল, মশা এসে বলে কতটুক জল আমি একটু দেখি। তখন যে কথা সেই কাজ, যে কথা সেই কাজ। পোরাস বলছে যুদ্ধ করবে, তো সেনাবাহিনী প্রস্তুত করে। এবার আলেকজান্ডার আসছে। এখন আলেকজান্ডার আর পোরাসের মধ্যে যুদ্ধ হয়। এখন এই যুদ্ধে কে জিতবে? তোমাদের কাছে আমার প্রশ্ন। আলেকজান্ডার এবং পোরাসের মধ্যে যুদ্ধ হয়, তো বলো তো এই যুদ্ধে কে জিতবে? পোরাস। হ্যাঁ, তোমাদের কাছে এখনো মনে হয় পোরাস জিতবে? আরে গাধা, আলেকজান্ডারের কাছে পোরাস ইজ নো ম্যাচ। আলেকজান্ডারের কাছে পোরাস ইজ নো ম্যাচ। পোরাস কিছুই না আলেকজান্ডারের কাছে। ঠিক আছে? তো যুদ্ধে যার জয় হওয়ার কথা সেই জয়ী হয়। কে সেটা? আলেকজান্ডার। আলেকজান্ডার জিতে। তো পোরাস অ্যারেস্ট হয়। পোরাস কে অ্যারেস্ট করে আলেকজান্ডারের সেনাবাহিনী, পোরাসকে আটক করে। পোরাসকে আটক করে ওরে রাজদরবারে নিয়ে আসে। তো আলেকজান্ডার, এবার খেয়াল করো কিন্তু এইটুকুই তোমাদের রিয়ারেঞ্জ। এবার পোরাস যুদ্ধে পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পরে পোরাসকে আটক করছে, পোরাসকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে আসছে। তখন সিংহাসনে বসা আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডার সিংহাসনে বসা। আলেকজান্ডার জিজ্ঞাসা করতেছে পোরাসকে, পোরাস, মানুষ আমার সাথে যুদ্ধ করে না, ভয়ে পালায়। তুমি আমার সাথে যুদ্ধ করছো, করে তুমি পরাজিত হইছো, হারছো। হারার পরে তুমি অ্যারেস্ট হইছো, হারার পর তুমি আমার সৈন্যদের হাতে অ্যারেস্ট হইছো। এখন তুমি বলো, তুমি আমার থেকে কি ধরনের আচরণ প্রত্যাশা করো? এখন তোমাকে কি করা উচিত? বলো, তুমি আমার থেকে কি ধরনের আচরণ প্রত্যাশা করো? আলেকজান্ডার এই কথা বলতেছে পোরাসকে। পোরাস হেরে গেছে যুদ্ধ। তো পোরাস কাঠগড়ায় দাঁড়ানো। আলেকজান্ডার জিজ্ঞেস করছে যে পোরাস, তুমি যুদ্ধে হেরে গেছো, এখন তুমি বলো তুমি আমার থেকে কি ধরনের আচরণ প্রত্যাশা করো? তখন পোরাস বলে যে ইউ আর এ কিং, আই এম অলসো এ কিং, সো ট্রিট মি লাইক আ কিং। বলে আরেক আলেকজান্ডারকে বলতেছে পোরাস যে ইউ আর এ কিং, আপনি একজন রাজা, আই এম অলসো এ কিং, আমিও একজন রাজা, সো ট্রিট মি লাইক এ কিং, আমি আপনার থেকে রাজার মতো আচরণই প্রত্যাশা করি। ট্রিট মি লাইক আ কিং, আমি রাজার মতো আচরণ চাই আপনার থেকে। রাজার মতো, রাজার সাথে যেরকম আচরণ করেন আমার সাথে সেই আচরণ করবেন। কারণ ইউ আর এ কিং, আই এম অলসো এ কিং, সো ট্রিট মি লাইক আ কিং, আমি আপনার থেকে স্টিল রাজার মতো আচরণই প্রত্যাশা করি। পোরাস, এত সাহস ছিল, এত সাহস ছিল পোরাসের। তখন আলেকজান্ডার হেসে দেয়। হেসে আলেকজান্ডার বলে, পোরাস, এই দুনিয়াতে মানুষ আমার নাম শুনলে, রাজারা আমার নাম শুনলে প্রাণ ভিক্ষা নিয়ে পালায়, ভয়ে পালায়, বউ ছেলে মেয়ে নিয়ে রাজ্য ছেড়ে পালায় চলে যায়। যুদ্ধ তো দূরে থাক, আমি সেই আলেকজান্ডার। আর সেই আলেকজান্ডারের সামনে দাঁড়ায় তুমি বলতেছো যে ইউ আর এ কিং, আই এম অলসো এ কিং, সো ট্রিট মি লাইক আ কিং। যে তুমি হেরে যাওয়ার পরও তুমি আশা করতেছো, যে তুমি আমাকে বলছো সাহস করে যে তুমি রাজার মতো আচরণ প্রত্যাশা করো। তো পোরাস, তোমার আসলেই সাহস আছে। আই রিয়েলি লাইক ইউর বোল্ড রিপ্লাই। বোল্ড রিপ্লাই মানে এই যে যে সাহসী উত্তরটা তুমি দিছো পোরাস, তোমার এই উত্তরটা আমার পছন্দ হয়েছে, তোমার মধ্যে সাহস আছে। তো এক কাজ করো, এই যে তোমার যে পাঞ্জাব, এই তোমার পাঞ্জাব, এটা আমি তোমারই দিয়ে গেলাম। পৃথিবীর কত দেশ আমি আর শাসন করব? এই পাঞ্জাব আমি তোমার পাঞ্জাব তোমারই দিয়ে গেলাম, তুমি চালাও, তুমি যোগ্য শাসক, তোমার সাহস আছে। সাথে আরো 3-4টা দেশ পোরাসকে দিয়ে যায় আলেকজান্ডার উপহার হিসেবে, তার সাহসের পুরস্কার হিসেবে। তো সাহসের এই পৃথিবীতে একটা আলাদা দাম আছে। সাহসের এই পৃথিবীতে আলাদা একটা গুণ আছে, মান আছে, জয় করার ক্ষমতা রাখে। আলেকজান্ডার পোরাসের সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে যায়। বাকি কোন রাজা হইলে কি করতে জানো? যুদ্ধে হারার পরে আলেকজান্ডারের কাছে প্রাণ ভিক্ষা চাইতো।
যে কিং ইওর এক্সেলেন্সি পার্ডন মি, আমাকে ক্ষমা করে দেন, অ্যান্ড স্পেয়ার মাই লাইফ, আমার জীবনটা আমার ভিক্ষা দেন, আমাকে প্রাণ ভিক্ষা দেন। বাকি যে কোনো রাজা হইলে সে কাঠগড়ায় দ্বারা এই কথা বলতো যে কিং আমাকে প্রাণ ভিক্ষা দেন। পোরাস কি বলছে? আমি আপনার থেকে রাজার মতো আচরণ প্রত্যাশা করি। তোমরা কি বুঝতে পারছো স্টোরিটা নাকি বুঝতে পারো নাই? ক্লিয়ার? ভাইয়া সেটা বুঝতে তো পারছি ক্লাসে ক্লাসে ভালো লাগলো। ভাইয়া, কিভাবে বুঝছি। ওকে, এখন এই পার্টটুকু হচ্ছে পরীক্ষাতে আসে। এখন আলেকজান্ডার এর ব্যাপারটা শেষ করি। হ্যাঁ, এখন আলেকজান্ডারের বিষয়টা বলি। পৃথিবীর ইতিহাসবিদরা আলেকজান্ডারকে যেমন প্রশংসা করে, অনেক উচ্চে নিয়ে যায়, অনেক উঁচুতে নিয়ে যায়, উঁচুতে নিয়ে তাকে কি বলে? আলেকজান্ডার দ্য গ্রেট। এখন আসলেই আলেকজান্ডার ইজ আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে, কিন্তু এটার উল্টাও আছে। আলেকজান্ডারকে পৃথিবীর অসংখ্য ইতিহাসবিদ, হিস্টোরিয়ান, তারা বলে আলেকজান্ডার দ্য ডেস্ট্রয়ার। আলেকজান্ডার দ্য গ্রেট না, তারা বলে আলেকজান্ডার দ্য ডেস্ট্রয়ার, পৃথিবী ধ্বংসকারী, ডেস্ট্রয় করছে যে, তারা ডেস্ট্রয়ার বলে। পৃথিবীর অর্ধেক দেশ, পৃথিবীর অর্ধেক যে যুদ্ধ করে জয় করছে, তাহলে কি পরিমাণ যুদ্ধ তাকে করতে হয়েছে, কি পরিমাণ মানুষ তাকে মারতে হয়েছে, কি পরিমাণ ধ্বংসযজ্ঞ, কত দুর্গ, কত প্রাচীর, কত সাম্রাজ্য সে ধ্বংস করতে করতে আইছে, যুদ্ধ করতে করতে। তো আলেকজান্ডার কি সৃষ্টিকারী, জয়ী, নাকি আলেকজান্ডার ধ্বংসকারী, ডেস্ট্রয়ার, কোনটা? তো পৃথিবীর অনেক ইতিহাসবিদরা বলে যে আলেকজান্ডার যদি না আসতো পৃথিবীতে, বা আলেকজান্ডারের মতো কিছু না হইতো, তাহলে পৃথিবী নাকি আজকে থেকে আরো 200 বছর আগায় থাকতো। পুরো পৃথিবী আজকে থেকে 200 বছর এগিয়ে থাকতো। তাহলে আলেকজান্ডার কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে পৃথিবী জয়ের নেশায়, রাজ্য জয়ের নেশায়, কি পরিমাণ এই ভারতের পাঞ্জাবে চলে আসছে সে, চিন্তা করতে পারো? এখন আলেকজান্ডার তাহলে কি দা গ্রেট নাকি দা ডেস্ট্রয়ার? কত পরিমাণ মানুষ কিল করছে সে তার যুদ্ধে জয়ী হওয়ার জন্য, কত পরিমাণ সৈন্য, সাম্রাজ্য, প্রাচীর, দুর্গ, অট্টালিকা সে ধ্বংস করেছে, যানবাহন, ঘোড়া, তার যুদ্ধের প্রসেসে। তো আলেকজান্ডার যদি এই ধ্বংসযজ্ঞ না চালাতো, ইতিহাসবিদরা বলে যে পৃথিবী 50 থেকে 200 বছর আগায় থাকতো আজকে, যদি আলেকজান্ডার এটা না করতো। তো এটা হচ্ছে আলেকজান্ডারের আরেকটা সাইড। এখন আরেকটা কথা বলি, আলেকজান্ডার মারা যায় কত বছর বয়সে জানো? মাত্র 33 বছর বয়সে। কবে? কত বছর বয়সে? মাত্র 33 বছর বয়সে। অবাক করা তথ্য না? কত বছর বয়সে? মাত্র 33 বছর। কিভাবে জানো? 33 বছর হ্যাঁ, কিভাবে জানো? একবার এই যুদ্ধ করতে করতে, কেমনে একটা সিস্টেম, এটা একটা স্টোরি আছে। তো এই যুদ্ধ করতে 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 মানুষ মারতে 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 মানুষের মধ্যে ধরো পাপ করতে করতে, কথার কথা আর কি, পাপীরা যেরকম পাপ করতে 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 করতে, আল্লাহ মাফ করুক, তো যুদ্ধ করতে করতে একটা নেশা, পেশা, ধ্যান, জ্ঞান, যুদ্ধ জয়, যুদ্ধ জয়, যুদ্ধ জয়, এটা কাজ করে। তো একবার একটা যুদ্ধের পরে ও খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। তো টানা ধরো যে 2 দিন ধরে যুদ্ধ চলতেছে, টানা 2 দিন যুদ্ধের পরে ও খুব ক্লান্ত, খুবই পরিশ্রান্ত, ক্লান্ত, গায়ে অত্যন্ত তাপমাত্রা, মানে শরীরে ইমব্যালেন্স হয়ে গেছে। তো সে অবস্থায় ওই ঘর্মাক্ত, ঘেমে যাওয়া শরীর টরিল নিয়ে ও পাশে ছিল একটা ঠান্ডা পানির নদী। ওই নদীর পানি ছিল অনেক ঠান্ডা। তো যুদ্ধ করে ও ওই গরম অবস্থায় শরীরে ঘাম টাম নিয়ে ওই পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে নেমে যায়। তো ধরো তুমি একটা মানুষ, 2 দিন ধরে টানা যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে, ঘেমে চেমে, বডিতে টেম্পারেচার, ওয়েট হয়ে বিদিক অবস্থা তোমার, চেহারা সুরতের এত পরিমাণ কষ্ট হয়েছে তোমার। হঠাৎ করে সেই উত্তেজিত দেহ, সেই ঘাম টাম নিয়ে তুমি ঠাস করে পানি, ঠান্ডা পানির মধ্যে, গরম থেকে, গরম আবহাওয়া থেকে হঠাৎ করে ঠান্ডা পানির মধ্যে নেমে গেলা। তো ঠাস করে আলেকজান্ডারের নিউমোনিয়া হয়ে যায়। প্রথমে জ্বর, জ্বর থেকে নিউমোনিয়া। এখন নিউমোনিয়া যে হয়েছে এটা কে বলছে? এটা তো আজকে থেকে সেই প্রায় 12, 13, 1400 বছর আগের কাহিনী।
নিউমোনিয়া যে হয়েছে এটা কে বলছে? কে বলছে এটা? তা এটা কেউ বলে নাই, সেই সময় নিউমোনিয়াও ছিল না। কিন্তু বর্তমানের ইতিহাসবিদরা বলে যে ওই সময় তার যে লক্ষণগুলা দেখা দিছিল, কেউ বলে ওইটা টাইফয়েড, কেউ বলে ম্যালেরিয়া, কেউ বলে নিউমোনিয়া। এই তিনটা, এর একটায় আক্রান্ত হয়। মানে জ্বর, মূলত তিনটাই কিন্তু জ্বর। ম্যালেরিয়াও জ্বর, টাইফয়েডও জ্বর, নিউমোনিয়া মেবি জ্বর সহ আর অন্যান্য সিমটম থাকে। তো ওই গরম থেকে একটা মানুষ, ধরো তোমরা যদি গরম থেকে হঠাৎ করে ঠান্ডায় কখনো যাবে না, গরম থেকে একটু শরীরটা শুকানোর পর রেস্ট নিয়ে তারপরে, তা আলেকজান্ডার যুদ্ধের পরে ঠাস করে ঠান্ডা পানিতে নামে ওই নিউমোনিয়া তার, ওই যে যে অসুস্থ হয় তার 20 বা 21 দিন পরে আলেকজান্ডার মারা যায়। মাত্র 33 বছর বয়সে, মাত্র অনলি 33, মাত্র 33 বছর বয়সে সে অসুস্থতায় মারা যায়। তো 33 বছরের জীবন মাত্র, কিন্তু হি ইজ স্টিল আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র 33 বছর বয়স, কিন্তু সে কি আলেকজান্ডার দ্য গ্রেট। ভাইয়া যদি আরো বাঁচতো তাহলে কি হতো? যদি আরো 10 বছর থাকতো তাহলে পৃথিবীতে, সারা পৃথিবীতে একজনই রাজা থাকতো, পুরো পৃথিবীর রাজা একজন, কে? আলেকজান্ডার। অ্যারিস্টটল। তাহলে সারা পৃথিবীতে একজন কিং থাকতো, আলেকজান্ডার দ্য গ্রেট। তো এখন আসো আমরা হচ্ছে যে এই পার্টটা শেষ করবো, আসো। দেখো, সো পোরাস, আলেকজান্ডার, আচ্ছা এটা শুরু হচ্ছে এই অংশ থেকে। আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসেডন, তো ম্যাসেডোনিয়ার রাজা আলেকজান্ডার ক্রসড দ্য খাইবার পাস, সে খাইবার পাস অতিক্রম করে রিচড ইন্ডিয়া, ইন্ডিয়াতে পৌঁছায়। সরি টু সে, অনেক সময় লেগে গেল, তার জন্য আমি দুঃখিত। আমি জাস্ট সিরিয়ালি সাজাই দিচ্ছি, ঠিক আছে? সে ইন্ডিয়াতে পৌঁছায়, আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসেডন, সে কি, সে ইন্ডিয়াতে পৌঁছায়। আচ্ছা, এইখানে সিরিয়াল গুলো অটোমেটিক নেয়া, so আমি একটু জাস্ট কালার করে করে সব এক জায়গায় আনতেছি। তো আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসেডন, ম্যাসেডোনিয়ার রাজা, সে খাইবার পাস অতিক্রম করে, এবং অতিক্রম করে কি ভারতে এসে পৌঁছায়। কোথায় এসে পৌঁছায়? ভারতে। দেখো, তো এই বি নাম্বারটা আসতেছে সবার আগে। তো আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসেডন, তো এটা হচ্ছে আমরা 1 দিয়ে রাখবো, 1 1, ঠিক আছে? এরপরে দেখো, তো সে যখন খাইবার পাস অতিক্রম করে ইন্ডিয়াতে আসে, তারপরে সে আস্তে আস্তে এসে কোথায় পৌঁছায়? পাঞ্জাব মালভূমিতে। হি কেম টু দ্য প্লেন অফ পাঞ্জাব, সে পাঞ্জাবে এসে পৌঁছায়। কোথায় এসে পৌঁছায়? পাঞ্জাবে, এটা হচ্ছে নাম্বার 2। সে এসে পাঞ্জাবে পৌঁছায়। আচ্ছা, এরপরে পাঞ্জাব আক্রমণ করে পাঞ্জাব জয় করার নেশা তার জাগে, যে না পাঞ্জাব তো অনেক সুন্দর রে, পাঞ্জাবটা আমি জয় করেই ফেলি। তখন পাঞ্জাব সে যখন জয় করতে যাবে, তখন দেখে যে দেয়ার রুলড এ কিং নেমড পোরাস। তো পাঞ্জাবে এক রাজার শাসন চলতো, সেই রাজার নাম ছিল কি? পোরাস, এটা হচ্ছে 3। তো দিয়ার রুলড এ কিং, সেই পাঞ্জাবে একজন রাজার শাসন চলতো। হুম। তো দেয়ার রুলড এ কিং নেমড পোরাস, তার নাম কি ছিল? তার নাম ছিল পোরাস। ABCDEFGH, এই যে 10টাই আছে, তার নাম ছিল পোরাস। এখন এইখানে একদম শর্টেস্ট ফর্ম দেয়া, ঠিক আছে? একেবারে শর্টেস্ট ফর্ম, তো তোমাকে ওইভাবে জিনিসটা একটু শিখতে হবে, অনেক শর্ট ফর্মে দেয়া। এখন পোরাস তো ভয় পায় না, পোরাস তার আর্মি রেডি হইতে বলে, এবং পোরাস তার পুরো সেনাবাহিনী নিয়ে আগায় আসে আলেকজান্ডারের সাথে যুদ্ধ করবে বলে। তো যখন পোরাস জানলো যে আলেকজান্ডার অ্যাটাক করবে, দেন পোরাস কেম ফরওয়ার্ড, পোরাস সামনে এগিয়ে আসে, উইথ হিজ মেন, তার মানুষজন নিয়ে, তার আর্মি নিয়ে, অ্যান্ড আর্মস, এবং তার অস্ত্র শস্ত্র নিয়ে, ইন অর্ডার টু ডিফেন্ড হিজ ল্যান্ড, তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ফ্রম দ্য অ্যাটাক অফ আলেকজান্ডার, আলেকজান্ডারের অ্যাটাক থেকে। তো পোরাস এটা শুনতে পারার পরে সে তার আর্মি নিয়ে এগিয়ে আসে তার মাতৃভূমিকে ডিফেন্ড করার জন্য, তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আলেকজান্ডার এগিয়ে আসে, সে যুদ্ধ করবে। এখন আলেকজান্ডারের কার সাথে যুদ্ধটা করবে সেটা তো দেখতে হবে না, আলেকজান্ডারের সাথে। তো যুদ্ধে যেটা হওয়ার কথা সেইটাই হয়। তো আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত দেখো, বাট কিন্তু আনফরচুনেটলি হি ওয়াজ ডিফিটেড, সে পরাজিত হয়, পোরাস পরাজিত হয় ইন এ ব্যাটেল, যুদ্ধে, অ্যান্ড টেকেন প্রিজনার, এবং তাকে কারাবন্দী হিসেবে নেওয়া হয়। টেকেন প্রিজনার, প্রিজনার মানে কারাবন্দী,
জেলবন্দি, মানে তাকে অ্যারেস্ট করা হয়, তাকে কারাবন্দি, সে মানে সে তো যুদ্ধে হেরে যায় এবং সে কি কারাবন্দি হয়, আলেকজান্ডারের সেনাদের কাছে সে বন্দী হয়ে যায়। তো তারপরে হি ওয়াজ ব্রট বিফোর আলেকজান্ডার, দেখো এরপরে দেখো তো, দুর্ভাগ্যবশত সে যুদ্ধে হেরে যায়, এটা হচ্ছে 5 নাম্বার। এরপরে 6 নাম্বারটা হচ্ছে কি, হি ওয়াজ ব্রট বিফোর আলেকজান্ডার, এরপর তাকে আলেকজান্ডারের সামনে আনা হয়, তাকে আলেকজান্ডারের সামনে আনা হয়, হি ওয়াজ ব্রট বিফোর আলেকজান্ডার, তাকে আলেকজান্ডারের সামনে এনে দাঁড় করানো হয়। ঠিক আছে, দাঁড় দাঁড় করানো হলে আলেকজান্ডার তাকে একটা প্রশ্ন করে। ঠিক আছে, তো আলেকজান্ডারের সামনে যখন তাকে আনে, হুম, তো আলেকজান্ডার একটা জিনিস তার মধ্যে ছিল যে সে সব সময় যে সম্মান প্রাপ্য তাকে সে সব সময় সম্মান দিত। ঠিক আছে, আলেকজান্ডার একটা জিনিস, সে তার পুরো লাইফে সে সব সময়, যেমন ওই যে গ্রিসের সেই বৃদ্ধ লোকটাকে আলেকজান্ডার তারপরে ওইখান থেকে সরে দাঁড়ায়, যে বলছিল যে তুমি আমার থেকে, তুমি যা আমাকে দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না, তুমি আমাকে যা দিতে পারো না তা আমার থেকে কেড়ে নিতে পারো না। ঠিক আছে, তো এখানটাতে একটু দেখো তো, হি ওয়াজ ব্রট বিফোর আলেকজান্ডার, তো আলেকজান্ডারের সামনে তাকে আনা হয়। এরপরে আলেকজান্ডার আস্কড হিম, ঠিক আছে, একটা আছে আলেকজান্ডার আস্কড হিম হাউ হি উড লাইক টু বি ট্রিটেড, হি নো হাউ টু রিসপন্ড, আলেকজান্ডার ওয়াজ প্লিজড লাইক এ কিং ওয়াজ দ্য রিপ্লাই ফার্স্ট, হি নো আলেকজান্ডার ওয়াজ প্লিজড। ওকে, এখন এখানে দেখো তো, হি ওয়াজ ব্রট বিফোর আলেকজান্ডার, তাকে আলেকজান্ডারের সামনে আনা হয়। হুম, তো হি নিউ হাউ টু রেসপেক্ট এ বোল্ড ম্যান, এখন এটা যে বোল্ড নাকি সে যে সাহসী, এটা কিভাবে আসলো, তাই না? ওই যে তার একটা কথার উত্তর যে আমি একজন রাজার মতো আচরণ প্রত্যাশা করি, তো আমরা একটু সিকোয়েন্সটা দেখব। তো যখন তাকে আলেকজান্ডারের সামনে আনা হয়, আলেকজান্ডার আস্কড হিম, আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করে হাউ হি উড লাইক টু বি ট্রিটেড, সে কেমন ধরনের আচরণ প্রত্যাশা করে, সে কেমন ধরনের আচরণ প্রত্যাশা করে। হুম, তো লাইকা কিং অজ দ্য রিপ্লাই অফ পোরাস, তো পোরাস উত্তর দেয় যে আমি আপনার থেকে রাজার মতো আচরণ প্রত্যাশা করি। কেমন আচরণ? আমি আপনার থেকে রাজার মতো আচরণ প্রত্যাশা করি। ঠিক আছে, এবার আলেকজান্ডার ওয়াজ প্লিজড উইথ পোরাস ফর হিজ বোল্ড রিপ্লাই, তো তখন আলেকজান্ডার তার এই উত্তরে খুশি হয়ে যায়, আলেকজান্ডার তার এই যে যে উত্তরটা সে দেয় এই উত্তরে খুশি হয়ে যায় যে আমি আপনার থেকে, কারণ এটা একটা সাহসী উত্তর, আমি আপনার থেকে রাজার মতো আচরণ প্রত্যাশা করি। তো আলেকজান্ডারের ব্যাপারটা, হি নিউ, সে জানতো হাউ টু রেসপেক্ট এ বোল্ড ম্যান, কিভাবে একটা সাহসী মানুষকে সম্মান দিতে হয়, এটা আলেকজান্ডার জানতো, যে হাউ টু রেসপেক্ট এ বোল্ড ম্যান। তখন আলেকজান্ডার তাকে তার পাঞ্জাব, পুরো স্টোরি তো আর এখানে নাই, তখন আলেকজান্ডার ওই পাঞ্জাব তাকে উপহার হিসেবে দিয়ে যায় এবং সাথে আশেপাশে আরো কয়েকটা রাজ্য তাকে দিয়ে যায়। ঠিক আছে, সরি অনেক সময় লেগে গেল এই একটার স্টোরির প্রেক্ষাপট বলতে বলতে, এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার? জি ভাইয়া, বোঝা গেছে। এরপরে আসো আমরা পরেরটাতে যাব, কিং সলোমন। এখন এটা হচ্ছে কিং সুলাইমানের গল্প। ইসলামে মুসলিমস যারা, মুসলমানরা বলে কিং সুলাইমান, আর বিদেশিরা ক্রাইস্ট, ক্যাথলিক, জিউস এরা বলে সলোমন। তো এটা একটা মজার গল্প। ঠিক আছে, তো কিং সলোমন অনেক বিখ্যাত একজন রাজা, যেটাকে সুলাইমান হিসেবে আমরা চিনি যাকে। তো কিং সুলাইমান অনেক বিখ্যাত, তরুণ, সুদর্শন, আকর্ষণীয়, জ্ঞানী, বিজ্ঞ, বিচক্ষণ রাজাকে সুলাইমান। সবচেয়ে মজার ব্যাপার, সে অনেক ইয়াং, সে অনেক ইয়াং, অল্প বয়স কিন্তু অনেক বিচক্ষণ, জ্ঞানী, সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম, নলেজেবল, স্মার্ট। তো পাশের রাজ্য, সেইখানে দা কুইন অফ সেবা নামে এক রানী, সেই রানী হচ্ছে পাশের রাজ্য চালায়। ধরো বাংলাদেশের পাশে কি মনে করো, মিয়ানমার আছে, ইন্ডিয়া আছে, যে কেউ মনে করো। তো ওই রানী
তার কানে খুব আসতেছে আজকাল যে কিং সলোমন নামে একজন রাজা পাশের রাজ্যে, খুবই স্মার্ট, খুবই সুদর্শন, খুবই বিচক্ষণ, এত জ্ঞানী, অত জ্ঞানী, এই প্রশংসা শুনছি, ওই প্রশংসা শুনছি। তো এই সলেমান কে, এর একটু টেস্ট করা দরকার। পাশের রাজ্যের রানী চিন্তা করতেছে, কুইন অফ সেবা, সেবা রাজ্যের যে রানী, সে চিন্তা করতেছে যে কিং সুলেমানের এত সুনাম, ওরে তো একটু টেস্ট করে দেখা দরকার। তখন সে কিং সলোমনের আমন্ত্রণ গ্রহণ করে। মানে রাজাদের আহ, এক রাজার সাথে পাশের রাজ্যের সবসময় একটা প্রতিবেশী সম্পর্ক হলেও থাকে। তো সে বেড়াতে আসতে চায় সলোমনের রাজ্যে। সলোমন ওয়েলকাম জানায়, ঠিক আছে আসুন। তো আসছে, সেই রানী আসছে, কিন্তু মনে মনে একটা তার টার্গেট যে কিং সলোমনের যে এত প্রশংসা, এত জ্ঞান, এত উচ্চমার্গীয়, এত সুদর্শন, এত প্রশংসা, একটু টেস্ট করে দেখা দরকার। তো ওই রানী আসার সময় দুইটা উপহার নিয়ে আসছে। কয়টা? দুইটা। দুইটা উপহার নিয়ে আসছে, দুইটা একই উপহার, আরো অনেক উপহার আনছে, কিন্তু এই দুইটা একটু বিশেষ উপহার। কেমন? দুইটা ফুলের তোড়া। কি উপহার? দুইটা ফুলের তোড়া। একটা হচ্ছে সত্যিকারের ফুলের তৈরি ফুলের তোড়া, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ফুল, কাগজের ফুল, প্লাস্টিকের ফুলের তোড়া। তাহলে রানী আসার সময় দুইটা ফুলের তোড়া নিয়ে আসছে, একটা আসল, একটা নকল, একটা সত্যিকারের ফুলের তোড়া, আর একটা হচ্ছে নকল ফুলের তোড়া। এবার ওই দুইটা সে সলোমনের সামনে রাখছে, রেখে সুলাইমানকে বলতেছে যে আপনি বলবেন এই দুইটার মধ্যে কোনটা সত্যিকারের ফুলের তোড়া আর কোনটা নকল ফুলের তোড়া। কোনটা সত্যিকারের ফুলের তোড়া আর কোনটা নকল ফুলের তোড়া আপনি আমাদেরকে বলবেন। এখন সুলেমান খুবই কনফিউজ, চুপ করে বসে আছে আর ভাবতেছে কিভাবে সে বলবে। এখন রানী এমন ভাবে আনছে দুইটা ফুলের তোড়া, এমন ভাবে বানাইছে, বোঝার কোনো ওয়ে নাই। চোখ দিয়ে দেখে কেউ বুঝতে পারবে না যে কোনটা আসল আর কোনটা নকল, কেউ পারবে না। রানী আনছে, এত সহজে বের করা যাবে তাহলে তো শানে নাই। রানী কিভাবে আনছে তো চিন্তা করে, এমন ভাবে আনছে যে বোঝার কোনো ওয়ে নাই, এমন ভাবে। তো কিং সলোমন চুপ করে বসে আছে, চুপ করে তোরাদের দিকে তাকায় আছে, কি করবে, কিভাবে বলবে যে কোনটা আসল। ওরা চুপ করে বসে আছে, মাথায় কিছু আসতেছে না, মাথায় কিছু আসছে না, চুপ করে বসে থাকতে 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 হঠাৎ করে সুলেমানের মনে পড়ছে যে আরে, একটা উপায় তো আছে। কি উপায়? সে আশপাশে তাকায়, তাকায় দেখে তার যে রাজপ্রাসাদের যে জানালা, সেই জানালার পাশে ফুল গাছ আছে। এখন ওই ফুল গাছে মৌমাছি উঠতেছে। কি উঠতেছে? মৌমাছি উঠতেছে। তখন সুলেমান তার একজন রাজপ্রাসাদের যে ভৃত্য, চাকর, একজনকে বলতেছে যে ওই জানালাটা একটু খুলে দাও। বলতেছে কি যে ওই যে যে মৌমাছি উঠতেছে যে ফুলের জানালার কাছে, ওই জানালাটা একটু খুলে দাও। এবার ওই জানালাটা খুলে দেয়। এবার মৌমাছিগুলো ভিতরে আসে। এবার মৌমাছি এসে কোন ফুলের তোড়ার উপর বসবে বলো তো? আসল ফুলের তোড়ার উপর না নকল ফুলের তোড়ার উপর বলো তো? ভাইয়া যেটা রিয়েল সেটার উপরে। ফুলের তোড়ার উপর। মৌমাছি এসে কোথায় বসবে? মৌমাছি তো, মৌমাছির নাক কিন্তু অনেক স্ট্রং। মৌমাছি জানে মধুর ঘ্রাণ, মৌমাছি জানে কোনটা আসল ফুল। আমরা মানুষ না চিনতে পারি, চোখ দেখে না বুঝতে পারি, বাট মৌমাছি এক্স্যাক্টলি নস। তো মৌমাছিগুলা এসে, সবগুলা এসে 1 মিনিট ঘুরে দুইটা ফুলের তোড়ার উপর দিয়ে, তারপর সবগুলা যে একটা ফুলের তোড়ার উপরই বসে। তো সব মৌমাছিগুলা যে যে ফুলের তোড়ার উপর বসে, সলোমন বলে এটা হচ্ছে আসল ফুলের তোড়া। আর পাশেরটা যেটার উপর মৌমাছি বসে নাই, বলে এটা হচ্ছে নকল ফুলের তোড়া। তো রানী তো, এই কুইন অফ সেবা, এটা দেখে তো পুরা সারপ্রাইজড। কিভাবে পারলো যে সে, মানে এই সিস্টেম দেখে, সলোমনের এই জ্ঞান দেখে, নলেজ দেখে, স্মার্টনেস দেখে, তখন ওই রানী এতটাই ইমপ্রেসড হয় যে সে তাকে বিবাহের প্রস্তাব দেয়। সে কুইন অফ সেবা সলোমনকে বিয়ের প্রস্তাব দেয় এবং পরবর্তীতে তাদের বিয়েও হয়। সো ইটস এ রোমান্টিক স্টোরি। আমি এখন এটা আমরা রিয়ারেন্স অফ, বুঝতে পারছো ঘটনাটা? তোমরা ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, চলো আমরা একটা সলভ করি।
তো এখানে বলছে যে শুরুটা হবে এখান থেকে, এভরিওয়ান হ্যাজ হার্ড দ্য নেম অফ সলেমন। সবাই হয়তো কিং সলোমনের নাম শুনে থাকবে। সবাই হয়তো কিং সলোমনের নাম শুনে থাকবে। এক নম্বরে আসতেছে বি, সবাই হয়তো আপনারা সলোমনের নাম শুনে থাকবেন। হ্যাঁ, তো চারিদিকে তার অনেক ডাক নাম ছিল। তো এভরিওয়ান হ্যাজ হার্ড দ্য নেম অফ সলোমন, কিং অফ দ্য জিউস, হু ওয়াজ ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে রাজা বিশ্বব্যাপী বিখ্যাত ছিল ফর হিজ ওয়েলথ, তার ধন সম্পদের কারণে, অ্যান্ড উইজডম, এবং তার জ্ঞানের কারণে। তো একদিন দ্য কুইন অফ শেবা হ্যাজ হার্ড মাচ, সে অনেক শুনেছে, অ্যাবাউট সলেমনস কোর্ট অ্যান্ড উইজডম, সলেমনের বিচার কার্য, সলেমনের জ্ঞান, এইগুলো সৌর্য বীর্য সম্পর্কে অনেক শুনেছে কুইন অফ শেবা। এটা হচ্ছে নাম্বার টু, যে কুইন অফ শেবা তার ব্যাপারে অনেক কিছু শুনেছে, নাম্বার টু। এরপরে কি, অ্যাট্রাক্টেড বাই সাচ রিপোর্ট, এইসব প্রতিবেদন, এইসব কথা সলেমনের সম্পর্কে শুনে শুনে, শি কেম টু টেস্ট দ্য কিং, সে একবার চলে আসে এই কিংকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, যে আসলে কি তার এত জ্ঞান আছে, আসলে কি তার এত জ্ঞান আছে। এটা রানী টেস্ট করতে আসে। এখন এটা কিন্তু শর্টেস্ট ফর্ম একবারে। তো যখন সে টেস্ট করতে আসে, শি ব্রট উইথ হার টু গার্ল্যান্ডস অফ ফ্লাওয়ার্স, গার্ল্যান্ড মানে তোড়া, সে দুইটা ফুলের তোড়া নিয়ে আসে। অন ন্যাচারাল, একটা হচ্ছে ন্যাচারাল ফুলের তোড়া, অ্যান্ড দ্য আদার আর্টিফিশিয়াল, আরেকটা হচ্ছে নকল বা কৃত্রিম ফুলের তোড়া। একটা হচ্ছে ন্যাচারাল ফুলের তোড়া, আরেকটা হচ্ছে কি নকল ফুলের তোড়া বা ফেক ফুলের তোড়া। ঠিক আছে, কৃত্রিম ফুলের তোড়া। তো শি প্লেস দেম বিফোর দ্য কিং, সে সেটাকে রাজার সামনে রাখে। কুইন অফ সেবা কি করে, ওটাকে রাজার সামনে এনে রাখে। টু টেক দ্য ন্যাচারাল অন, এবং রাজাকে বলে আপনি ন্যাচারালটা, প্রাকৃতিক আসল ফুলের তোড়া কোনটা সেটা বের করেন। তো সলেমন ওয়াজ পাজলড ফর এ টাইম, তো কিং সলেমন পুরো হতভম্ব হয়ে যায়। পাজলড মানে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায় যে আমি কেমনে বের করব। সলেমন ওয়াজ পাজলড ফর এ টাইম, সে পুরো বিস্মিত হয়ে যায় যে আমি এটা কেমনে করব। তো পন্ডারিং, এদিক সেদিকে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, পন্ডারিং ওভার মানে বিচলিত অবস্থায়, হি নোটিসড, তখন সে লক্ষ্য করে, সাম বিজ, বি মানে মৌমাছি, হামিং ফর হানি, কিছু মৌমাছি খুঁজে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, ফর হানি মধু সংগ্রহের জন্য, ইন দ্য উইথার্ড রোজ, তার ওই যে সামনে মানে তার জানালার আশপাশ দিয়ে উইথার্ড রোজ, আশপাশের যে গোলাপ বাগান, সেই গোলাপের বাগানে কিছু মৌমাছি মধু সংগ্রহের জন্য উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো হ্যামিং ফর হানি, তারা মধু খুঁজতেছে, মধু খোঁজার জন্য উড়ে বেড়াচ্ছে। এই দিকে চোখ পড়ে কার, সুলেমানের। ঠিক আছে, তো হি আস্কড দ্য উইন্ডোজ টু বি ওপেন্ড, তখন সে তার যে ভৃত্য একজনকে বলে, হি আস্কড বলে, জিজ্ঞেস বলে যে দ্য উইন্ডোজ টু বি ওপেন্ড, জানালাগুলা খুলে দিতে, যে তুমি জানালাগুলা খুলে দাও। তখন এটা গেল হচ্ছে 8 নম্বরটা, যে তুমি জানালাটা খুলে দাও। তখন জানালা খুলে দেয়, খুলে দিলে কি হয়, দ্য বিস কেম ইন, মৌমাছিগুলা ভেতরে আসে, অ্যান্ড সেটেলড অন দ্য ন্যাচারাল ওয়ান, আর সত্যিকারের ফুলের তোড়ার উপরে সে বসে পড়ে। যেই জানালা খুলে দেয় মৌমাছিগুলা ভিতরে আসে, মৌমাছিগুলা ভিতরে এসে কোন ফুলের উপরে, মধু আছে কোন ফুলে, কৃত্রিম ফুলে না, আসল ফুলে মধু থাকে, সত্যিকারের মধু। তো ফুল এসে ন্যাচারালটার উপর বসে। তখন দ্য কুইন অফ সারপ্রাইজড, তো কুইন তার এই টেকনিক দেখে, ওই রানী সলেমন এর এই টেকনিক দেখে, দ্য কুইন অফ সারপ্রাইজড, কুইন পুরোপুরি বিস্মিত হয়ে যায়, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে অ্যাডমায়ারিং দ্য কিংস উইজডম, এবং সে বাসায় ফিরে যায় সলেমনের প্রশংসা করতে। ওয়েন্ট অ্যাওয়ে অ্যাডমায়ারিং, প্রশংসা করতে করতে, দ্য কিংস উইজডম, এই রাজার জ্ঞানের প্রশংসা করতে করতে রানী বাসায় যায়। ঠিক আছে, পরবর্তীতে শুন, মানে এটা মানে শ্রুত আছে যে ওই রানী তাকে বিবাহের প্রস্তাব দেয় এবং তাদের বিয়েও হয় পরবর্তী। আচ্ছা, এইবার হচ্ছে উম খুবই বিখ্যাত, বহুবার আসছে এই গল্পটা, তোমাদের একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি আমি আজকে, তার জন্য দুঃখিত, বাট এটা না পড়ে আমি যাইতে দিতে পারি না তোমাদেরকে। এরপরেরটা এটা তোমরা নিজেরা সলভ করে নিও, এটা কোনো বিষয় না। খান জাহান আলীর এটা তোমরা নিজেরা সলভ করে নিও। ঠিক আছে,
এটা কোনো বিষয় না, বাট এইটা আসবে পরীক্ষাতে। দ্য অ্যাপ্লিক্যান্টস এন্ড দ্য কিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক দেশে এক রাজা ছিল। এখন ওই রাজা একজন সৎ ট্যাক্স কালেক্টর নিয়োগ দিয়ে, কি নিয়োগ দিবে? একজন সৎ, অনেস্ট একজন ট্যাক্স কালেক্টর। তো সে তার উপদেষ্টাদেরকে ডেকেছে, রাজার যে মন্ত্রীরা, উপদেষ্টারা, সচিবরা, তো তাদের সে উপদেষ্টাদের ডাকছে, রাজার যে অ্যাডভাইজার, তাদেরকে ডেকে বলতেছে যে আমি একটা সৎ ট্যাক্স কালেক্টর নিয়োগ দিতে চাই। সৎ। তো কিভাবে আমি একজন সৎ মানুষকে বেছে বের করতে পারি? কে বলতেছে এই কথা? রাজা বলতেছে তার মন্ত্রীদের যে আমি একজন সৎ ট্যাক্স কালেক্টর নিয়োগ দিতে চাই, আমি কিভাবে একজন সৎ ট্যাক্স কালেক্টর বের করতে পারি। তখন মন্ত্রীরা মিলে ওই রাজার সাথে একটা প্ল্যান করে। তো ঠিক আছে, পরের দিন সারা রাজ্যে ঘোষণা হয়ে যায় যে রাজামশাই একজন ট্যাক্স কালেক্টর নিয়োগ দিবে, যারা যারা আগ্রহী তারা তারা সবাই আবেদন করুন। রাজামশাই একজন ট্যাক্স কালেক্টর নিয়োগ দিবে, যারা আগ্রহী ট্যাক্স কালেক্টরের চাকরি করতে তারা সবাই আবেদন করো। ঠিক আছে, এটা হচ্ছে বলে। এবার অনেকে আবেদনকারী যারা যারা চাকরিটা করতে চায় তারা আবেদন করে। তো এদেরকে আমরা নাম দিলাম অ্যাপ্লিক্যান্টস। তাদেরকে আমরা কি নাম দিব? যারা চাকরি করতে চায় ধরো তাদেরকে আমরা নাম দিলাম হচ্ছে অ্যাপ্লিক্যান্টস, মানে আবেদনকারী। ঠিক আছে, তাদেরকে আমরা নাম দিলাম এ, মানে অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারী। তো যারা আবেদন করছে তাদেরকে ডাকা হয় যে তোমরা তাইলে যারা যারা আবেদন করেছো সবাই অমুক দিন আসো, তোমাদের রাজামশাই ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নিয়ে যে যোগ্য তাকে, ঠিক আছে, যে যোগ্য তাকে রাজামশাই এই চাকরিটা দিবে। তো এইভাবে ঘোষণা দেয়। ঠিক আছে, এইবার ঘোষণা দিলে সবাই আসে, যারা যারা আবেদন করছে। তো তাদেরকে এই এ কক্ষে, মানে অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারী যারা, এই এ কক্ষে তাদেরকে রাখা হয়। আর এই কে কক্ষে হচ্ছে রাজা এবং তার উপদেষ্টারা বসা। কে? কিং। ঠিক আছে, কিং কোথায় বসা? এই জায়গাটাতে বসা, এই রুমে। একটা চিত্র আমি দেখাচ্ছি, তোমরা দেখতে কি পারতেছো? এই রুমে কে বসা? এই রুমে কিং বসা। তিনটা কক্ষ টোটাল। তোমরা কি দেখতে পাচ্ছো? গ্রাফিক্স কি দেখা যায়? তিনটা তিনটা রুম দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। ভাইয়া তো আবেদনকারী যারা যারা আবেদন করেছিল সবাইকে আসতে বলা হয়েছে, তারা আসছে, তাদেরকে এ কক্ষে রাখা হয়েছে। আর কিং হচ্ছে এই কিং এর কক্ষে, রাজার কক্ষে। রাজা বসা এই এই কক্ষে, কিং লেখা যেখানে। তো এইবার এই যে তারা যখন আসবে এ কক্ষ থেকে, এই কিং এর কক্ষে আসবে, এ কক্ষ থেকে কে কক্ষে যে তারা আসবে, মাঝখানে একটা কক্ষ আছে যেটার আমরা নাম দিব জি। জি কেন নাম দিব? কারণ এইখানে রাজা মশাই অনেক গোল্ড বার, স্বর্ণ মুদ্রা বিছায় রাখছে। এইখানে রাজা মশাই কি করছে? এখানে রাজা অসংখ্য স্বর্ণ মুদ্রা বিছায় রাখছে। ঠিক আছে, এখন রাজা মশাই বলছে এক একজন করে তোমরা আসো ইন্টারভিউ দিতে। তো ওরা প্রত্যেকে এ রুম থেকে আসে। তো এ রুম থেকে যখন আসে ওদেরকে এই জি রুমের মধ্য দিয়ে যেতে হয়। তো জি রুমে যখন ওরা আসে ওরা দেখে আজ আরে এখানে তো অসংখ্য স্বর্ণমুদ্রা ফালানো, অসংখ্য স্বর্ণমুদ্রা ফালানো। তো রাজামশাই তাদেরকে ইন্টারভিউতে ডাকে, জি রুমের কক্ষ দিয়ে যখন ওদেরকে যাওয়া লাগে, জি রুমে ঢুকে দেখে অনেক স্বর্ণমুদ্রা ফালানো। তো ওরা কি করে? ইচ্ছা মতো ওই স্বর্ণমুদ্রা আগে দুই পকেটে ঢুকায়, যাই আবেদনকারীরে ডাকে। ও আসে দেখে স্বর্ণমুদ্রা কক্ষে, এটা গোপন কক্ষ, এই রুমে কোনো মানুষ নাই, শুধু স্বর্ণমুদ্রা বিছানো। রাজামশাইয়ের টার্গেট হচ্ছে একটা সৎ ট্যাক্স কালেক্টর নিয়োগ দেয়, সৎ হইতে হবে। তা আবেদনকারীদেরকে যখন ডাকে এই সবাইকে এই স্বর্ণমুদ্রা বিছানো রুমের মধ্যে দিয়ে যেতে হবে। যখন একজন এই রুমে আসে, এই রুমের মধ্যে দিয়ে ঢোকে, চিন্তা করে হায় আল্লাহ, এত পরিমাণ স্বর্ণমুদ্রা এখানে, চাকরি হবে না না হবে এটা হলো পরের বিষয়, আগে আমি স্বর্ণমুদ্রা নিয়ে নিই। কেউ তো দেখতেছে না, কেউ তো দেখতেছে না, আগে আমি স্বর্ণমুদ্রাটা নিয়ে নিই। তো এরপরে ও স্বর্ণমুদ্রা দুই পকেট ভরে 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 দুই পকেট ভরার পরে ও আস্তে আস্তে সামনে রাজামশাইয়ের কক্ষের দিকে যায়। এবার রাজামশাইয়ের কক্ষে যখন যায়, রাজামশাই ওরে বলে তুমি নেচে দেখাও।
তুমি আমাদেরকে কি করো? তুমি আমাদেরকে ডান্স করে দেখাও, নেচে দেখাও। তুমি যদি নাচতে পারো তাহলে তোমাকে আমরা নিয়োগ দিব। এবার যার 2 পকেট ভরা স্বর্ণমুদ্রা, সে যদি নাচা শুরু করে বা নাচতে যায়, তাহলে ওই স্বর্ণমুদ্রায় ঝনঝন ঝনঝন শব্দ হবে। ওই স্বর্ণমুদ্রায় ঝনঝন শব্দ হবে। তো যে স্বর্ণমুদ্রা পকেটে ঢুকাইছে, যখন তারা নাচতে বলে সে নাচে না, কারণ সে নাচলেই সে ধরা খাবে, তাই সে নাচে না। কারণ সে নাচে না, লজ্জায় লাল হয়ে যায়। তখন রাজামশাই বলে তুমি ডিসকোয়ালিফাইড। পাশের রুমে নিয়ে স্বর্ণমুদ্রাগুলা রেখে তাকে বের করে দেয়। পরের জন আসে, ওই একইভাবে স্বর্ণমুদ্রা পকেটে বসছে। রাজামশাই নাচতে বলে, নাচতে পারে না, লজ্জায়। নাচলে শব্দ হবে, চাকরি হয় না। এরকম প্রত্যেকে যায়। ফাইনালি সব শেষ, একজন ব্যক্তি বাকি আছে। তাকে ডাকছে রাজা, সে আসছে। বলছে তুমি নাচো, ডান্স করো। তুমি যদি নাচতে পারো তোমাকে আমি আমার ট্যাক্স কালেক্টর হিসেবে নিয়োগ দিব। তো তাকে নাচতে বলার সাথে সাথে সে নাচা শুরু করছে। তারে নাচতে বলার সাথে সাথে সে নাচা শুরু করে দিচ্ছে। তখন রাজামশাই বলে যে তুমি কি এই রুম দিয়ে আসছো, এই কক্ষ দিয়ে আসছো? কয় হ্যাঁ। কয় ওই রুমে তুমি স্বর্ণমুদ্রা বিছানো দেখো নাই? বলে যে রাজামশাই আমি দেখেছি ওখানে স্বর্ণমুদ্রা বিছানো ছিল। বলে তাহলে তুমি নেও নাই কেন ওই স্বর্ণমুদ্রা? বলে যে রাজামশাই ওটা তো আমার জিনিস না যে আমি নিব। বলছে যে ওইটা তো আমার না, ওই যে যে স্বর্ণমুদ্রা ওটা রাজকোষাগারের স্বর্ণমুদ্রা, ওইটা রাজার স্বর্ণমুদ্রা, রাজকোষাগারের স্বর্ণমুদ্রা। আমি তো এটা নিতে পারি না, আমি তো অন্যের জিনিস নিতে পারি না। তখন রাজামশাই বলে যে তুমি হচ্ছে ওই ব্যক্তিটা, ওই সৎ ট্যাক্স কালেক্টর যাকে আমি খুঁজছি, তোমাকে আমার দরকার। তখন রাজামশাই ওই ব্যক্তিটারে চাকরিটা দেয়। তোমরা কি স্টোরিটা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলো তো? বুঝতে পারছি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। এইটা কিন্তু একটা সেলিব্রিটি রেঞ্জ, এটা কিন্তু সত্যিকার অর্থে একটা সেলিব্রিটি রেঞ্জ। এটা কিন্তু বহুবার আসছে পরীক্ষায়, আবারও আসবে। ঠিক আছে? আর এই খান জাহান আলী এটা তোমরা নিজেরা পড়ে নিও, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তা আমরা একটু এই রিয়ারেন্সটা এখন এটা সলভ করি। এটা আমি সলভ না করে তোমাদের যেতে দিব না, কারণ এটা বহুবার আসছে হ্যাঁ পরীক্ষাতে। ঠিক আছে? তুমি টিচার হলে তুমি বুঝতা। আগে তো প্রথম কথা, লং এগো, অনেক আগে, লং এগো, লং লং এগো এগুলো দিয়ে শুরু হবে। তো লং এগো, অনেক আগে, দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একটা দেশে এক সুলতান বাস করত। এক দেশের এক সুলতান ছিলেন। তো হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ট্যাক্স অফিসার। তো সে একজন সৎ ট্যাক্স অফিসার খুঁজতেছিল নিয়োগ দেবে বলে। সে চাচ্ছিল একজন সৎ ট্যাক্স কালেক্টরকে নিয়োগ দিতে। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। সে একজন সৎ ব্যক্তি খুঁজতেছে নিয়োগ দেওয়ার জন্য। তো তাই হি আস্কড ফর দ্য ওয়াইস কাউন্সিলরস অ্যাডভাইস। তাই সে তার উপদেষ্টাদের কাছ থেকে একটা পরামর্শ চায় যে আমি কিভাবে সৎ লোক বেছে বের করতে পারি, সৎ লোক আমি চাই। তো উপদেষ্টাদের সাথে আলাপ করে, এরপরে দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এরপরে সে অ্যাপ্লিকেশন, আবেদন চায়। আবেদনের জন্য সে সবাইকে আমন্ত্রণ জানায় যে যারা চাকরি করতে চাও তারা অ্যাপ্লাই করো। এরপরে এ নাম্বার অফ পিপল, বেশ কিছু সংখ্যক লোক অ্যাপ্লাইড ফর দ্য জব, এই চাকরির জন্য অ্যাপ্লাই করে এই চাকরির জন্য। তো এরপরে দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ইন এ কান্ট্রি। এরপরে দেশের একটা জায়গায়, কোনো একটা জায়গায় আবেদনকারীদেরকে সুলতান ডাকে, ওই রাজা ডাকে তার সাথে মিট করার জন্য, মানে ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে? তো দে কেম থ্রু এ প্যাসেজ, তাদেরকে এমন একটা পথ দিয়ে আনা হয়, দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার, যেখানে গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট, যেখানে স্বর্ণ মুদ্রা রাখা ছিল। তো তারা যখন, আবেদনকারীরা যখন ইন্টারভিউ দিতে আসে, তাদেরকে এমন একটা রাস্তা দিয়ে আনা হয় যেখানে, একটা কিন্তু অনেক সংক্ষিপ্ত ভার্সন, একদম শর্ট ফর্মের স্টোরি এখানে রিয়ারেঞ্জে দেওয়া থাকে। তো তাদেরকে বলা হয় যে তোমরা এই কক্ষটা দিয়ে আসবা। তো ওখানে গোল্ড কয়েন রাখা ছিল, স্বর্ণ মুদ্রা রাখা ছিল। হোয়েন দে অল অ্যারাইভড, যখন তারা সকলে পৌঁছায়, মানে ওই রুমের মধ্য দিয়ে যাবার, যখন তারা সবাই আসে একে একে, দ্য সুলতান আস্কস দেম টু ডান্স, সুলতান তাদেরকে বলে যে তোমরা নিচে দেখাও, তোমরা নেচে দেখাও। তো অল দ্য অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট, তো সমস্ত আবেদনকারীরা ব্লাস্ট, লজ্জায় ছেয়ে যায় মুখ, অ্যান্ড রিফিউজড, এবং তারা প্রত্যাখ্যান করে নাচতে।
এক্সেপ্ট অন একজন ছাড়া। তো যখন তারা সবাই আসে স্বর্ণমুদ্রার ওই রুম দিয়ে এবং রাজা তাদের নাচতে বলে, তারা কেউ নাচতে চায় না, সব লজ্জায় লাল হয়ে যায় এক্সেপ্ট অন একজন বাদে, একজন ব্যক্তি বাদে। তো দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান, তখনই রাজা তার কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পায়, তখনই রাজা তার কাঙ্ক্ষিত পার্সনটাকে খুঁজে পায়। ঠিক আছে, এরপরে খান জানালি, এটা অ্যান্সার সহ তোমাদের পিডিএফ দেওয়া আছে, এটা জাস্ট একটু তোমরা নিজেরা পড়ে নিও, এগুলো নর্মাল। সো এই হচ্ছে, কিন্তু এই যে তিনটা স্টোরি, এই তিনটা একদম টপ থ্রি, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, কিং সলোমন আর দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড কিং, তিনটাই সেলিব্রিটি স্টোরি, পরীক্ষাতে শতবার আসছে, আরো শতবার আসবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই ভাইয়া পুরা? জি ভাইয়া জি ভাইয়া। নেক্সট ক্লাসে তোমাদের 25 ব্যাচের যারা আছো তোমাদের রেগুলার ক্লাস হবে। সো কালকে ক্লাসের আপডেট আমি জানাই দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল। আসসালামু আলাইকুম, বাই বাই।